আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। ছাত্রছাত্রীরা, আজকে তোমাদের রিকোয়েস্টে ক্লাস 11-এর যে নতুন পাঠ্যক্রম অর্থাৎ বাংলা সিলেবাসের পুঁই মাছা গল্পটা তোমাদের বুঝতে একটু অসুবিধা হচ্ছে বলছো, বাড়িতে পড়ার পরেও তোমরা বুঝতে পারছো না। তোমাদের ডাউট ক্লিয়ার করে দেওয়ার জন্য আজকে আমি ফেসবুকে এই ভিডিওটি পোস্ট করলাম। শুধুমাত্র ক্লাস 11-এর বাংলা সাবজেক্টের বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা পুঁই মাছা গল্পটি আজকে তোমাদের সামনে খুব সুন্দরভাবে উপস্থাপন করব, যাতে করে তোমরা খুব ভালোভাবে বুঝতে পারো এবং এই গল্প সম্বন্ধে আর তোমাদের কোনো ডাউটই থাকবে না। তোমরা শুধু মনোযোগ সহকারে আমার এই ভিডিওটি দেখতে থাকো আর আমার এই ফেসবুক পেজটিতে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। ধন্যবাদ। তো পুঁই মাছা গল্প লেখক আমরা জানি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। ত্রয়ী বন্দ্যোপাধ্যায়ের অন্যতম একজন লেখক, বাংলা সাহিত্যের আলোড়ন সৃষ্টিকারী একজন ঔপন্যাসিক, কথা সাহিত্যিক, ছোট গল্পকার হলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। এই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অনবদ্য সৃষ্টি চাঁদের পাহাড়, এছাড়াও তাঁর বিখ্যাত যে সমস্ত লেখাগুলো আমরা আমাদের সামনে উঠে আসছে ছোট গল্পের মধ্যে, তার মধ্যে মেঘমল্লা, উমারানী, বউচণ্ডীর মাঠ, নববৃন্দাবন, ঠেলাগাড়ি, পুঁই মাছা ইত্যাদি। তার মধ্যে আজকের আমাদের আলোচ্য বা পাঠ্য বিষয় হলো পুঁই মাছা গল্প। এই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আমরা জানি তার লেখার মধ্যে দিয়ে সমকালীন সময়ের কিছু চিত্র, বাস্তবতা তার গল্পে, তার উপন্যাসগুলোর মধ্যে তিনি ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন এবং তিনি এই পুঁই মাছা গল্পটি 1931 সালে প্রথম প্রবাসী পত্রিকায় তার এই গল্পটি প্রকাশিত হয়। লেখক সম্বন্ধে, লেখক পরিচিতি তোমরা পড়ে নিতে পারবে। আমি মূলত গল্পের সারাংশের মধ্যে চলে আসি এবং গল্পটি তোমাদের সামনে সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করছি। আমরা জানি কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তিনি একজন প্রকৃতি প্রেমিক ও নির্জন প্রান্তবাসী। একথা সকলে এক বাক্যে স্বীকার করেছেন যে লেখক হিসাবে তিনি নির্জনতা পছন্দ করতেন এবং প্রকৃতির সহিত মানব মনের যে একটা অন্তর্মিল রয়েছে, লেখক তার গল্প বা তার সাহিত্যের মধ্যে এগুলো বেশি ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সকল যে রচনাগুলো আছে সেগুলো যদি আমরা লক্ষ্য করি, তার মধ্যে প্রকৃতির স্নেহ রয়েছে, মানুষের ভালোবাসা, দুঃখ, কষ্ট, বেদনা এবং সমাজের মধ্যে যে নিপীড়িত, নির্যাতিত, লাঞ্ছিত সমাজের যে সমস্ত স্বার্থান্বেষী মানুষ, যারা মানুষের সঙ্গে বিশেষ করে সমাজের পিছিয়ে পড়া মানুষের সঙ্গে, দারিদ্র শ্রেণীর মানুষের সঙ্গে যে উচ্চ শ্রেণীর মানুষের যে কলহ বিভেদ, তার এই গল্পের মধ্যে তিনি ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। সেরকম একটি গল্প এই পুঁই মাছা গল্পে, যে গল্প আমরা দেখব কীভাবে একজন অতি দারিদ্র ফ্যামিলির সন্তান একজন মহিলাকে তার শুধুমাত্র পণের জন্য কীভাবে তার শ্বশুরবাড়ি থেকে নির্যাতিত হয়েছিল, লাঞ্ছিত হতে হয়েছিল, সেই গল্পে একটা বাস্তব দিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এই গল্পের মাধ্যমে তুলে ধরেছেন। গল্পে আমরা দেখব যে প্রকৃতির মধ্যে মানুষ তার জীবনের সত্যবোধ খুঁজে পেয়েছে এবং প্রকৃতির মনোরম পরিবেশ থেকে ছিন্ন হয়ে একটি নিম্নবিত্ত পরিবারের কন্যা খেন্তি কীভাবে অকাল মৃত্যুবরণ করলো, তার এই মর্মান্তিক কাহিনী পুঁই মাছা গল্পে পরিবেশিত হয়েছে। ছোট সুখ, ছোট আশা নিয়ে মানুষ প্রকৃতির সঙ্গে কীভাবে অভিন্ন হয়ে প্রতীকী রূপ লাভ করে, পুঁই মাছা গল্পে তার সবিশেষ পরিলক্ষিত হয়েছে। আমরা জানি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের যতগুলো গল্প আছে তার মধ্যে পুঁই মাছা গল্প অন্যতম শ্রেষ্ঠ গল্পগুলির মধ্যে একটা গল্প। গল্পটি গ্রাম বাংলায় একটি দরিদ্র পরিবারকে কেন্দ্র করে দানা বেঁধে উঠেছে। গল্পটির মধ্যে আমরা যেটা সংক্ষিপ্ত কিছু বা সংক্ষেপ করার চেষ্টা করি, আমরা অর্থাৎ গল্পটা যেটা ছোটো করে বললে এরকম হয়: অন্নপূর্ণা, সহায়হরি এবং 3 কন্যা, অর্থাৎ খেন্তি, পুঁটি ও রাধি। অর্থাৎ অন্নপূর্ণা এবং সহায়হরি এনারা একে অপরের স্বামী স্ত্রী এবং তাদের যে সন্তান 3টে কন্যা সন্তান, তার মধ্যে খেন্তি, পুঁটি ও রাধি, এই 3 জন কন্যা সন্তান এবং এই 2 জন, এই 5 জন পরিবারকে নিয়ে, এই 5 জন পরিবারের সদস্য নিয়ে এই গল্পটির উত্থান পতন। খেন্তি এ হলো নিম্নবিত্ত একজন বাঙালি বাড়ির মেয়ে। তার বিয়ের বয়স হয়েছে মাত্র, বিয়ের সম্বন্ধ এসেছে, কিন্তু পাত্রের চরিত্র খুবই নিন্দনীয় জেনে বাবা সহায়হরি এ বিয়ে তিনি প্রথমে ভেঙে দিয়েছিলেন। পল্লীর অন্যতম মতব্বর কালীময় ঠাকুর সহায়হরিকে এক ঘরে করার পরিকল্পনা করেছিল।
কেন না, শুধুমাত্র এই যে বিয়ে ভেঙে দেওয়ার কারণে। খেন্তি পুঁই শাক চচ্চড়ি খেতে অতি ভালোবাসত, বাড়ির সবাই সে কথা জানে। কিন্তু খেন্তির হাতে পাকা পুঁই শাক দেখে মা অন্নপূর্ণা মেয়ের উপর ক্ষিপ্ত হয়ে ওঠে। মায়ের কঠিন কথায় খেন্তির হাত থেকে পাকা পুঁই শাকের যে ডাঁটাগুলো পড়ে যায়, অথচ পুঁই শাকের প্রতি বড় মেয়ে খেন্তির দুর্বলতার কথা সকলের থেকে বেশি জানে তার মা অন্নপূর্ণা। তাই মা অন্নপূর্ণা সেই পুঁই শাকের ডাঁটার চচ্চড়ি রেঁধে দুপুরে ভাতের সঙ্গে খেতে দিয়ে খেন্তিকে অবাক করে দেন। অর্থাৎ মা ডাঁটার সময় খেন্তিকে ডেটেছে, বোকার সময় বকেছে, কিন্তু সন্তানের প্রতি যে ভালোবাসা, স্নেহ বাৎসল্য, সেটাও অন্নপূর্ণা দেখিয়েছেন। পরবর্তীতে খেন্তির অজান্তে তার জন্য রান্না করে দেওয়া সেই পুঁই শাকের ডাঁটা, এটা একটা পাঠকের মনে হৃদয়ে ডাক টেনেছে যে তৎকালীন সমকালীন সময়ে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কত সুন্দরভাবে খেন্তির এই ভালো লাগার বিষয়টা তার মা তার সামনে এনে দেওয়ার ফলে সমকালীন সময়ে মা এবং মেয়ের ভালোবাসা এখানে গল্পের মধ্যে খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। এই গল্পে আমরা দেখব যে কিভাবে খেন্তি আনন্দে অথচ ভয়ে ভয়ে মায়ের দিকে তাকিয়ে তাকিয়ে পাতের চচ্চড়ি একেবারে নিঃশেষে খেয়ে ফেলল। এটা একটা সুন্দর দৃশ্য গল্পের মধ্যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ফুটে তুলেছে। এই গল্প আমরা দেখি শান্ত নম্র হলেও খেন্তি কিন্তু ভোজন প্রিয়, একটু খেতে ভালোবাসে আর কি। ভালো মন্দ সব রকম খাদ্যের প্রতি ছিল তার অফুরন্ত লোভ। তাই সব দিকে ভেবেচিন্তে বড় মেয়ে খেন্তি স্থির করলো যে সে তরকারির বাগান বানাবে, চুরির অপরাধে সে নেবে না। ছোট বোনকে নিয়ে ভাঙা পাঁচিলের ধারে জমিটায় গজিয়ে ওঠা জঙ্গল পরিষ্কার করে সে তরকারির বাগান তৈরি করার একটা ব্যবস্থা করে, অর্থাৎ পুঁই শাক গাছ, সব ইত্যাদি ইত্যাদি। মা অন্নপূর্ণাকে ডেকে নিয়ে গিয়ে সে বাগান দেখায়, মাও খুব খুশি হয়। গোবর কুড়িয়ে এনে খেন্তি সারের প্রয়োজন মেটায়। দেখুন গল্পের মধ্যে কত বাস্তবতা আসছে। কিন্তু তরকারির বলতে তখন পর্যন্ত দেখা যাচ্ছিল একটি শীর্ণকায় পুঁই গাছ, একই রকম চেহারার একটি কঞ্চির সঙ্গে জড়িয়ে দিয়ে ফাঁসির মতো করে আর কি বাঁধা। ঠিক এমন সময় খেন্তির বিয়ে হলো কলকাতার বাসিন্দা সচ্ছল পরিবারের দোজবাড়ির সঙ্গে, যার বয়স 40-এর কাছাকাছি। আশ্চর্য বিষয়, বৈশাখে বিয়ে, আষাঢ়েই খেন্তির বাপের বাড়ি আসার ইচ্ছা হলো, কিন্তু সেই ইচ্ছা আর পূর্ণ হলো না। বিয়ের পণের টাকা অর্থাৎ পণ, যে সমকালীন সময়ে একটা বিভৎস একটা ব্যাপার, পণ না হলে বিয়ে হবে না, এইরকমভাবে নির্যাতন চালানো সমাজে উচ্চ শ্রেণীর মানুষরা নিম্ন শ্রেণীর মানুষের ওপর। তারা এত অতিরিক্ত মাত্রায় পণ চাপাতো যে পণের দায়ে যে কিভাবে অকাল প্রাণ যেত, অর্থাৎ আত্মহত্যা করতো, তার একটা বাস্তব চিত্র এই গল্পটিতে ফুটে উঠেছে। সমকালীন সময়ের চিত্রটাও ফুটে উঠেছে। আশ্চর্য একটা বিষয়, পণ, অভাবের সংসার, বিয়ের সময় পণ দিতে পারেনি, বিয়ের পণের টাকা বাকি ছিল বলে মেয়েকে আনতে গিয়েও আনতে পারল না সহায় হরি, অর্থাৎ খেন্তির বাবা। বিয়ের পণের টাকা না দেওয়ার জন্য শ্বশুরবাড়ি থেকে অনেক গঞ্জনা সহ্য করতে হয়েছে খেন্তিকে, অনেক অত্যাচার, অনেক অবহেলা পেয়ে হঠাৎ বসন্ত রোগে আক্রান্ত হয়ে খেন্তি মারা গেল। কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এই গল্পের নিম্নবিত্ত বাঙালির যে করুণ জীবনচিত্র আমাদের কাছে তুলে ধরেছেন তা সত্যিই করুণামণ্ডিত। সমাজে অবজ্ঞাত, অবহেলিত, লাঞ্ছিত, নিপীড়িত, নির্যাতিত, অসহায় শ্রেণীর মানুষের এই যে করুণ কাহিনী, অত্যাচারিত সহায় সম্বলহীন মানুষের জীবনচিত্রে লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় অতি সুন্দরভাবে এই গল্পের মধ্যে অঙ্কন করেছেন। এই গল্পে খেন্তি যেন পুঁই মাছেরই প্রতীক হয়ে উঠেছে। পুঁই মাছ এবং খেন্তি এক ও অভিন্ন, কেননা এই খেন্তি জীবনের সবটুকু না পেয়ে অকালে ঝরে গিয়েছে, তার জীবন শেষ হয়ে গিয়েছে। প্রকৃতির মনোরম পরিবেশে পরিপুষ্ট খেন্তি শহরে আদব কায়দা পুরোপুরি মানিয়ে নিতে পারল না, ফলে খেন্তির মনের আশা মনেই রয়ে গেল। কত না ট্র্যাজেডিমূলক, দুঃখমূলক কাহিনী গল্পের মধ্যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তুলে ধরেছে। এই গল্পে আমরা দেখি সেই ভোজন বিলাসী লোভী মেয়ে খেন্তি বাড়িতে নেই, কিন্তু তার কথা সকলেরই মনে পড়ে অহরহ, অথচ তার কথা কেউ উত্থাপন করে না, একবার মুখে আনে না। হৃদয়ের মধ্যেই সকলে ওই খেন্তিকে গভীরভাবে স্থান দিয়েছে, আর বাইরে তার কথা যেন শূন্যতায় পরিণত হয়েছে। কেন? কারণ সে আজ পৃথিবীতে নেই। পৌষ সংক্রান্তি ঘুরে এলে 15 বছরের সেই মেয়েটি অর্থাৎ খেন্তির মা অন্নপূর্ণা তৈরি পিঠের জন্য বসে নেই। হঠাৎ
পুঁটি বলে বসলো, দিদি বড় ভালোবাসত। ব্যাস, বাক্য শেষ, আর বলতে পারছে না। পুঁটির মুখ দিয়ে কথাটি বেরিয়ে আসার সঙ্গে সঙ্গে তিনজন যেন অসাড় হয়ে গেল, নির্বাক হয়ে গেল, কোনো কথা নেই। কোনো এক ফেলে আসা স্মৃতি জেগে উঠল সকলের মনে, অনেকক্ষণ নির্বাক হয়ে রইল সবাই। যার কথাটি হঠাৎ মনে উঠে পড়েছে, সে যেন এখনো বেঁচে আছে ওই ভাঙা প্রাচীরের ধারে। মুখে কিছু না বললেও নিশ্চয় গোপনে প্রতিদিন সেদিকে সকলে চেয়ে দেখে। খেন্তির স্মৃতি মনের মধ্যে জেগে ওঠায় সেই মুহূর্তে খেন্তির স্মৃতি ঘেরা স্থানটির দিকে তিনজনের দৃষ্টি একসঙ্গে আবদ্ধ হলো। সবাই দেখল সেখানে বাড়ির সেই লোভী মেয়েটির লোভের স্মৃতি পাতায় পাতায় শিরায় শিরায় জড়াইয়া তাহার কত সাধের নিজের হাতে পোঁতা সেই পুঁই গাছটি মাছা জুড়িয়ে বাড়িয়ে উঠেছে, মানে বেড়ে উঠেছে। বর্ষার জল ও কার্তিক মাসের শিশির লইয়া কচি কচি সবুজ পাতাগুলি মাচাতে সব ধরে নেই, মাচা হইতে বাহির হইয়া দুলিতেছে। সুস্পষ্ট নধর জীবনের লাবণ্যময় ভরপুরের মতন যেন সে পুঁই মাছ, পুঁই পুঁই মানে যে পুঁই মাছের গাছ বা পুঁই শাকের গাছ আবার যেন ডাগর ডগর হয়ে উঠেছে। যে লোভী মেয়েটি বাড়ির সকলের হৃদয় জুড়ে ছিল, যার কথা বাইরের প্রকাশিত করতে পারছিল না কেউ, অথচ এড়াবার কোনো উপায় নেই। ভাঙা প্রাচীরের ধারে সমস্ত মাচাটি জুড়েই তারই অধিষ্ঠান। পুঁই গাছ সমস্ত মাচা জুড়ে রয়েছে, যেন ওই মেয়েটির মতো খেন্তির ডাগর ডগর শান্ত ভয় চকিত দৃষ্টি মেলে সকলের হৃদয় জুড়ে আছে। কচি ডগাগুলো মাটি ছাড়িয়ে দুলছে, হৃদয় ছাপিয়ে সরু চাকুলির মধ্যে, বিশেষ করে প্রাচীরের ওই মাচায় তারই তো খেন্তি হাতছানি দেখা যায়, যেন সে হাতছানি দিচ্ছে। পুঁই চচ্চড়ির মতো পুঁই চচ্চড়ির প্রতি মেয়েটির যে লোভ, তারই বহিঃপ্রকাশ এই পুঁই মাছা গল্পে। খেন্তি এবং পুঁই মাছা এই গল্পে এক অভিন্ন হয়ে গেছে। শুধু তাই নয়, কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় অসাধারণ রচনার দক্ষতায় এই পুঁই মাচাটি প্রধান চরিত্র হয়ে উঠেছে। অর্থাৎ তাই এই গল্পটির নামকরণ এই কারণেই পুঁই মাছা হয়েছে, এবং আমরা মনে করি এই গল্পের নামকরণ পুঁই মাছা সার্থক হয়েছে ও সুসঙ্গত। পরিশেষে আমরা যেটা বলি, প্রকৃতি প্রেমিক বিভূতিভূষণ এই গল্পের প্রকৃতির সহিত মানুষকে অভিন্ন হৃদয় করে দিতে পেরেছেন। তিনি মনে করেন মানুষ পরম শান্তি পেতে পারে একমাত্র প্রকৃতির কাছে। প্রকৃতি বিভূতিভূষণের কাছে স্নেহময়ী মমতাময়ী জননী। কেবল প্রকৃতি মানুষের সব দুঃখ সব বেদনার নিমিষে মুছে দিতে পারে। এই প্রকৃতির সহিত খেন্তির মিল খুঁজে পেয়েছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তিনি অনুভব করেছেন ইনোসেন্স এর মূল্য দেওয়ার মতো মানুষ সংসারে খুব বেশি নেই। তাই এই গল্পের খেন্তিকে বৈষয়িক জগৎ থেকে অকালে চলে যেতে হলো। কিন্তু লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এই গল্পে দেখিয়েছেন খেন্তির জীবনের ছোট আশা আকাঙ্ক্ষার স্বাক্ষর সে রেখে গিয়েছে তারই রোপিত, তারই রোপণ করা পুঁই মাচায়। তাই গল্পটির নামকরণ পুঁই মাচা সুসঙ্গত ও স্বার্থমণ্ডিত, এবং সেই সঙ্গে প্রকৃতিপ্রেমিক বিভূতিভূষণের প্রকৃতি প্রেম চেতনার স্বরূপটিও এই গল্পের জীবন্ত হয়ে উঠেছে। গল্পটি খুবই সংক্ষিপ্তভাবে ছাত্রছাত্রীরা তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করলাম, এবং তোমরা নোট ডাউন করে নাও এই গল্পের কিছু ইম্পর্টেন্ট শর্ট প্রশ্ন যেটা তোমাদের পরীক্ষায় আসবে। আমি বলছি তোমরা কিছু নোট ডাউন করে নাও। পুঁই মাছা গল্পটি প্রথম কবে প্রকাশিত হয়? পুঁই মাছা গল্পটি প্রথম প্রকাশিত হয় প্রবাসী পত্রিকায়, শুরুতে বলেছিলাম। পরবর্তী প্রশ্ন, কালীময় ঠাকুর খেন্তির বিয়ে ঠিক করেছিল কার সঙ্গে? উত্তরটা হবে শ্রীমন্ত মজুমদারের ছেলের সঙ্গে। উত্তর কী হবে? শ্রীমন্ত মজুমদারের ছেলের সঙ্গে। পরবর্তী প্রশ্ন তোমরা লিখে নাও, গয়াবুড়ির কাছে সয়হরি কত পয়সা ধার ছিল? গয়াবুড়ির কাছে সয়হরি কত পয়সা ধার ছিল? উত্তর হবে 2 পয়সা। উত্তর কত হবে? 2 পয়সা। এই কারণে গয়াবুড়ি খেন্তিকে চিংড়ি মাছ দিতে চায় না। খেন্তি চিংড়ি নিয়েছিল গয়াবুড়ির কাছ থেকে। আচ্ছা, পুঁই মাছা গল্পের কাহিনী কোন ঋতুতে শুরু হয়? এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তর হবে শীতকালে। শীতকালে পুঁই মাছা গল্পের কাহিনী শুরু হয়েছিল। খেন্তির বয়স কত ছিল? খেন্তির বয়স 15 বছর। কেন? কেননা অন্নপূর্ণার মুখে আমরা শুনেছি খেন্তির বয়স 15 বছর হয়েছে। সয়হরি খেন্তির বয়স কমিয়ে 13 বছর বলতো, কিন্তু আসলে ওর বয়স কত? 15 বছর। এটা ইম্পর্টেন্ট প্রশ্ন। খেন্তির কাছে পুঁই মাছ
মানে পুঁই মাছায় জড়ানো মাছটি কী ছিল? পুঁই পাতা জড়ানো মাছটি কী ছিল? ওটা চিংড়ি মাছ ছিল, চিংড়ি মাছই ছিল। গ্রামে কি গুজব রটানো হয়েছিল, মানে রটেছিল আর কি, কী গুজব রটেছিল গ্রামে? উত্তর হবে শয় হরিকে এক ঘরে করে দেওয়া হবে। শয় হরিকে এক ঘরে করে দেওয়া হবে, অর্থাৎ খেন্তির বাবাকে এক ঘরে করে দেওয়া হবে, এই গুজব রটিয়েছিল। পুঁই মাছের গল্পটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? উত্তর হবে মেঘমল্লার গল্পগ্রন্থ থেকে। মাথায় রাখতে হবে কিন্তু, মেঘমল্লার এই গল্পগ্রন্থটা কিন্তু বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের প্রথম রচনা, একদম ফার্স্ট গল্প, এটা তিনি লিখেছিলেন। আচ্ছা কি, আচ্ছা শয় হরিকে এক ঘরে করার কথা যেখানে আলোচনা হয়েছে সেটা কোথায়? চৌধুরীদের চণ্ডী মণ্ডপে। শয় হরিকে যে এক ঘরে করে দেবে, এইটা কোথায় রচনা, মানে কোথায় এই কথাটা পাড়া হয়েছিল আর কি? এটা হলো চৌধুরীদের চণ্ডী মণ্ডপে এই কথাটা প্রথম পাড়া হয়েছিল। আচ্ছা মুখুজ্জের বাড়ির ছোট খুকির নাম কি? মুখুজ্জের বাড়ির ছোট খুকির নাম লিখে নাও তোমরা, দুর্গা। আচ্ছা মা অর্ধেকগুলো কিন্তু আমার একার, এ কথা খেন্তির বলেছিল কে? কে বলেছিল মা অর্ধেকগুলো কিন্তু আমার একার? উত্তর হবে অরন্ধনের আগের দিন পিঠে নিয়ে বলেছিল, পিঠে নিয়ে বলেছিল আর কি, ঠিক আছে? অর্থাৎ পিঠে পুরো অর্ধেকগুলো একার, এই কথাটা হবে। কোন শাকের ওপর খেন্তির লোভ ছিল বেশি? এতক্ষণ ধরে আমরা যেটা পড়ছিলাম পুঁই শাক, অর্থাৎ পুঁই মাছা গল্পের পুঁই শাকটি। আচ্ছা শ্রীমন্ত মজুমদারের ছেলের সঙ্গে খেন্তির বিয়ে ভেঙে দিয়েছিল কে? ভেঙে দিয়েছিল খেন্তির বাবা, সহায় হরি ভেঙে দিয়েছিল, সহায় হরি অর্থাৎ খেন্তির বাবা ভেঙে দিয়েছিল। আচ্ছা কালের পুতুলের সঙ্গে তুলনা করা হয়েছিল কাকে? কলের পুতুলের সঙ্গে, কালের পুতুলের সঙ্গে উত্তর হবে রাধির, রাধির কথা বলা হয়েছে এখানে। সহায় হরি চাটুর্যে ও অন্নপূর্ণা তিন মেয়ে, সহায় হরি চাটুর্যে ও অন্নপূর্ণা তিন মেয়ে, অর্থাৎ তিনটে মেয়ের নাম কি? খেন্তি বড় মেয়ে, পুঁটি মেজো মেয়ে, আর রাধি ছোট মেয়ে। আরেক ব্যাপার, খেন্তি বড় মেয়ে, পুঁটি মেজো মেয়ে এবং রাধি ছোট মেয়ে। আচ্ছা পাত্র আশীর্বাদের পরেও মেয়ের বিয়ে না দিলে তাকে বলা হয়েছে কি বলা হয়েছিল? বলেছিল উচ্চগণ্ড মেয়ে, ঠিক আছে? বিদ্রুপ করেছিল, অর্থাৎ খেন্তির আশীর্বাদ হয়ে যাওয়ার পরেও পাত্রের চরিত্র দোষ থাকার কারণে সহায়হরি মেয়েকে অত্যস্ত করেনি। আর তৎকালীন ব্রাহ্ম সমাজের রীতি ছিল যে আশীর্বাদ হয়ে যাওয়া মানেই মেয়ে উৎসর্গ হয়ে যাওয়া, সেই কারণে আর কি উচ্চগুণ্ড মেয়ে বলে আর কি বদনাম উঠেছিল খেন্তি। আচ্ছা সহায়হরি কত টাকা দিয়ে খেন্তির জন্য জামাটা কিনেছিল? এর উত্তর হবে 2.5 টাকা। কত হবে? 2.5 টাকা উত্তর হবে। জামাটি বহু বছর আগে আর কি হরিপুরের রাসের মেলা থেকে আনা হয়েছিল। খেন্তির নিজস্ব একটা টিনের তোরঙ্গ ছিল, সেখানেই জামাটা আর কি থাকতো। তাহলে উত্তর হলো কি, সহায়ের কত টাকা দিয়ে খেন্তির জন্য জামাটি কিনেছিল? উত্তর হবে 2.5 টাকা। আচ্ছা পরের প্রশ্ন, সহায়হরি মেটে আলুটি এনেছিল, কোথা থেকে এনেছিল মেটে আলুটি? উত্তর হবে বরজপোতার জঙ্গল থেকে, অর্থাৎ বরজপোতার জঙ্গলের আলুর মালিক হলো চৌকিদার। সহায়হরি যে মেটে আলুটি এনেছিল তার ওজন 15 থেকে 16 সের। সহায়হরি ও খেন্তি জঙ্গলের মেটে আলু তুলতে গিয়েছিল। আচ্ছা অন্নপূর্ণা খেন্তিকে কোন ঋতুতে পুঁই চারা পুঁততে বলল? উত্তর হবে বর্ষাকাল। মনে থাকবে, অন্নপূর্ণা খেন্তিকে বর্ষাকালে আর কি পুঁই চারা পুঁততে বলেছিল, অর্থাৎ খেন্তি পুঁই চারাটি ভাঙা পাঁচিলের ধারের জঙ্গলে স্থাপন করেছিল। আচ্ছা কচু চিংড়ি দিয়ে এইরূপ চুপি চুপি পুঁই শাকের তরকারি রাঁধিলেন কে? কে চুপি চুপি রেঁধেছিল? আমরা জানি খেন্তির মা অর্থাৎ অন্নপূর্ণা। বিবাহের পর খেন্তি হয়েছিল তার স্বামীর কত নাম্বারের স্ত্রী, অর্থাৎ দ্বিতীয় পক্ষের স্ত্রী। আচ্ছা খেন্তির বিবাহ বিষয়ক তথ্য যদি আমরা এখানে বলি, কালীমাই ঠাকুর খেন্তির বিয়ে ঠিক করেছিল শ্রীমন্ত মজুমদারের ছেলের সঙ্গে। চরিত্র দোষ থাকার কারণে আশীর্বাদ হয়ে যাওয়ার পরেও সহায়হরির মেয়েকে পাত্রস্থ করেননি। এক দূর সম্পর্কে আত্মীয় খেন্তির বিয়ে ঘটকালি করে। বৈশাখ মাসে প্রথম খেন্তির বিয়ে হয়েছিল। যার সঙ্গে খেন্তির বিয়ে হয়েছিল তার বয়স 40-এর খুব বেশি নয়। খেন্তির স্বামী খেন্তিকে দ্বিতীয় পক্ষকে বিবাহ করেছিল। বিয়ের সময় খেন্তি বালু চড়ি শাড়ি পরেছিল। খেন্তি তার বাবার বাড়িতে আষাঢ় মাসে ফিরে আসতে চেয়েছিল। খেন্তি শ্বশুরের কাছে সহায়হরি 250 টাকা পণ বাকি ছিল। মাথায় রাখবে, 250 টাকা কিন্তু পণ বাকি ছিল। আচ্ছা সহায়হরির ঘাড়ে কবে কি নিয়ে এসেছিল? ঘাড়ে করে কবে কি নিয়ে এসেছিল? উত্তর হবে একটি মেটে আলু নিয়ে এসেছিল। আচ্ছা সহায়হরি অন্নপূর্ণাকে কোন চৌকিদারির কথা বলেছিল? সহায়হরি অন্নপূর্ণাকে কোন চৌকিদারের কথা বলেছিল? উত্তর হবে ময়সা চৌকিদারের কথা। ঠিক আছে, অন্নপূর্ণা খেন্তির পিঠে কি ভাঙবে বলেছিল? অন্নপূর্ণা খেন্তির পিঠে কি ভাঙবে বলেছিল?
উত্তর হবে লাঠি। খেন্তির শ্বশুর বাড়ির কাছে সহায়রি ধার ছিল কত টাকা? 250 টাকা। এটা তো আগে হলো। খেন্তি যে রোগে মারা যায় সে রোগটার নাম কি? বসন্ত রোগ। খুব মনে রাখবে, ইম্পর্টেন্ট প্রশ্ন। বসন্ত রোগে খেন্তি মারা যায়। পৌষ পার্বণে খেন্তি পিঠে খেয়েছিল কটি? 18 থেকে 19টি পিঠে খেয়েছিল। আগে বলেছি খেন্তি ভোজন প্রিয়। আচ্ছা, খেন্তিকে পুঁই শাক দিয়েছিল কে? রায় কাকা। কে দিয়েছিল পুঁই শাক? খেন্তিকে রায় কাকা দিয়েছিল। আচ্ছা, আর একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, বরজপাতার জঙ্গলে অর্থাৎ বরজপাতার জঙ্গলে দিন দুপুরে কী লুকিয়ে থাকে? উত্তর হবে বাঘ। বাঘ লুকিয়ে থাকে। এবং আরও একটা প্রশ্ন তোমরা জেনে রাখো, ভবিষ্যৎ সম্ভবী নানাবিধ কাল্পনিক ফলমূলের অগ্রদূত স্বরূপ জিনিসটি কী? উত্তর হবে একটি শূন্যকায় পুঁই মাছ। এই গল্পের যতটুকু নিয়ে তোমাদের সামনে আলোচনা করলাম, যা কিছু বললাম, সমস্ত কিছু গল্পের উত্থান পতন এবং গল্পের যে নামকরণের সার্থকতা সবটাই তোমরা মাথায় রাখার চেষ্টা করবে। আশা রাখছি গল্পটা তোমাদের ভালো লাগবে। কেননা এই গল্পের মধ্যে জটিলতা বিভিন্ন সম্বন্ধে কিছু রাখিনি। গল্পের প্রথম এবং শেষ, শুরু এবং শেষ পুরোটাই বাস্তবকেন্দ্রিক, সমাজকেন্দ্রিক, চরিত্রকেন্দ্রিক এবং গল্পের মধ্যে বর্তমান সময় যদি আমরা মিলে রাখা যায়, সে এখনও পর্যন্ত অসহায় দারিদ্র শ্রেণীর মানুষদের মধ্যেও কিন্তু ফোনের সমস্যা হচ্ছে, ফোন দিতে অসুবিধা হচ্ছে। সেই কারণে ফোনকে বর্জন করতে হবে। এই গল্পের এইটা একটা আক্ষরিকভাবে ভীষণ বন্দ্যোপাধ্যায় পাঠককে উদ্দেশ্য করে, সমাজকে উদ্দেশ্য করে একটা শিক্ষা দিয়েছিল যে ফোন কতটা ভয়াবহ হতে পারে, ফোন কতটা মানুষকে শেষ করে দিতে পারে। সেই কারণে আমরা প্রত্যেকে ফোনের বিরুদ্ধে যাব। যা কিছু বললাম তোমরা এটা মাথায় রাখবে এবং কোনো সমস্যা হলে কমেন্টস করে জানাও, আমি উত্তর দিয়ে দেবো। এই পর্যন্ত ক্লাসটা শেষ করলাম।